সবচেয়ে বেশি? আমি আশরাফ আলী থানভী হচ্ছে আমাদের বড় আব্বা। এই আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কারণে আমরা হেদায়েত প্রাপ্ত হয়েছি। হযরত, আমরা এবার একটু আপনার পড়াশোনাতে আসতে চাই। আপনার পড়াশোনা শুরু কোথায়? বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আড্ডালাপ এখানে আসছেন, আড্ডালাপের শ্রোতা হিসেবে এখানে যারা আসছেন এবং যারা পরবর্তীতে আমাদের অনুষ্ঠানটা দেখবেন, সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের অতিথি ইনসাফের অভিভাবক এবং আপনারা যাকে চিনেন, আমরা এই জন্যে আমাদের যে পোস্টার এখানে অনেক বেশি বিশেষণ ব্যবহার, অনেককে কোনো বিশেষণ ব্যবহার করিনি। মুফতি হারুন ইজহার, শেখ মুফতি হারুন ইজহার নামটুকু যথেষ্ট। নতুন করে বা ওনার নামের শেষে আগে পরে কোনো বিশেষণের প্রয়োজন নেই। আমরা শেখ সবসময় দাওয়াতি মজলিসে কথা বলেন, খুতবা দেন, অনেক বিষয় আমরা ওই সময় ওনার চিন্তাগুলো জানতে পারি। আজকে আমরা একটু ভিন্ন আঙ্গিকে ওনার পড়াশোনা, ওনার বেড়ে ওঠা, ওনার চিন্তা, উনি এখন একেবারে ওনার শৈশব থেকে এখন পর্যন্ত কি ধরনের ভাবনা উনি ভাবেন, বর্তমান রাষ্ট্র কাঠামো নিয়ে কী ভাবেন, আন্তর্জাতিক অঙ্গন নিয়ে ওনার ভাবনা কি, এই বিষয়গুলো জানার চেষ্টা করব। আমাদের আরও হয়তো অনেক লম্বা করতাম আমরা, আমাদের ইচ্ছে ছিল সন্ধ্যা থেকে শুরু করা, তো যেহেতু একটু লেট হয়েছে আমরা হয়তো অত বড় করতে পারবো না। আমার সামনে বিশাল প্রশ্নের লিস্ট আসছে, আমরা যতটুকু পারি সবগুলো বিষয় নিয়ে আসবো, এরপর আপনারাও প্রশ্ন করতে পারবেন শেখকে। তো শেখ অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা একদম অন্যরকমভাবে এটা শুরু করতে চাই। সবসময় তো আপনাকে সমসাময়িক বিষয় আমরা প্রশ্ন করে থাকি। আজকে আমরা আপনার শুরু থেকে শুনতে চাই, আপনার জন্ম, আপনার পরিবার, আপনি কত সালে আপনার জন্ম, আপনার পরিবার সম্বন্ধে একটু যদি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا صدق الله العظيم. আমার জন্ম হলো হিজরি 1394, এখন 1446। জি, তার মানে হিজরি দশকের এদিকে 46 বছর বয়স আমার, আর হিজরি গত দশকের 1300 হিজরির তা আমার বয়স ওদিকে ছিল 94 হিজরিতে জন্ম, 94 হিজরিতে, ওদিকে 6। আরবি হিসেবে আমার বয়স 51 বা 52 চলতেছে আরবিতে, আর ইংরেজি হিসেবে আমার জন্ম হয়েছে 1974 সালে। 74 জন্ম, আর ইংরেজি মাসটা আমি মাসটা বলতে পারতেছি না কোন সময়। জি, এটা মাঝামাঝি অনেক মাসে হবে, হয়তো এপ্রিল বা দেখলে হয়তো খুঁজে পেয়ে যাবো। 74 এটা কনফার্ম। এটা জি, 1974 সালে আপনার জন্ম। শেখ, আপনার পরিবার সম্বন্ধে জানতে চাই একটু, আপনি কোন পরিবারে জন্ম নিয়েছেন, আপনার বাবা মা ওনাদের সম্বন্ধে একটু জানতে চাই আপনার মুখ থেকে। আমার পরিবার হচ্ছে, আমার আব্বা মুফতি ইজহার চৌধুরী, ওনাকে তো সবাই চিনেন। আমার দাদা হলো কাজী আজি আহমদ চৌধুরী। ওনারা 3 ভাই ছিলেন। 3 ভাইয়ের মধ্যে বড় ভাই হলেন জানাব বদি সাহেব, 2 নম্বর ছিলেন কাজী রফিক সাহেব, 3 নম্বর আমার দাদা আজিজ আহমদ সাহেব। তো 3 দাদার মধ্যে আমার বড় দাদা, যিনি 3 ভাইয়ের মধ্যে যিনি বড়, আমরা হলাম ছোট দাদার সন্তান। তো বড় দাদা ছিলেন খান বাহাদুর, বলা হয় ওনাকে খান বাহাদুর বদি আহমদ চৌধুরী। উনি অবিভক্ত বাংলাদেশের যে কলকাতা যে অ্যাসেম্বলি ছিল, যেটাকে বলা হতো তখন, এখন যেমন সংসদ ভবন বলা হয়, তখন এটাকে বলা হতো ল অ্যাসেম্বলি, মেম্বার অফ ল অ্যাসেম্বলি, মানে MLA। তো ল অ্যাসেম্বলি তিনি মেম্বার ছিলেন। চাচা দাদা ছিলেন সুশিক্ষিত, ততক্ষণ তো কলোনিয়াল শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা হয় নাই। আমার দাদাদের অনেক পরে যে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা প্রচলন হয়। তো দাদারা ছিলেন সুশিক্ষিত, এমনি ইংরেজি পারতেন, সব পারতেন, ব্রিটিশদের সাথে মাখাজোগা ছিল। তো এটা আমি আমার বংশের কথা বলছি, কিন্তু এটা এগুলোর সাথে আমি একমত না। আবার জি, এটা অসম্ভব প্রতাপশালী এই জমিদার পরিবার ছিল আমার দাদাদের পুরো বংশ। তো একটা সময় ওনারা ছিলেন মুঘলদের সাথে যুক্ত ছিলেন, এবং আমার 12তম দাদা মোহাম্মদ খান সিদ্দিকী, যিনি আমার
আব্বার 12তম পূর্বপুরুষ। উনি ছিলেন শায়েস্তা খান আমলের চট্টগ্রামের বিশাল একটা অঞ্চল আরকান শহর জুড়ে তিনি এটাকে বলা হতো, মোগল ভাষায় এটাকে বলা নাইবে উজির বলা হতো এটাকে। এটা বাংলা কি প্রতিমন্ত্রী বলতে পারি, প্রতিমন্ত্রী না, নাইবে উজির মানে এটা প্রশাসক বা আঞ্চলিক প্রশাসক এই টাইপের কিছু একটা। তো আমাদের বাড়ি ছিল সাতকানিয়া, পরবর্তী আমরা বাঁশখালী আসছি। তো ব্রিটিশরা আসার পরে আমরা আমাদের সব কিছু হারিয়ে ফেলছি, সব শেষ। এরপর একটা খুব খারাপ সময় অতিবাহিত হয়েছে। তো যেহেতু আগে মুঘলদের সাথে দাদাদের ছিল, তাদের মধ্যে একটা ভাব ছিল ক্ষমতা এই জিনিসটা। তো পরবর্তী ব্রিটিশরা আসার পর তারা আবার ব্রিটিশদের সাথে তারা আবার আপোষ করে ফেললো। এটা ছিল আমাদের পরিবারের একটা বিচ্যুতি বলা যেতে পারে এটাকে। কারণ তারা ব্রিটিশের যে আপনার সামন্তবাদ, আপনারা অবশ্যই ইউরোপের ইতিহাসে জানেন, ইউরোপের ইতিহাসে পুঁজিবাদ আসার আগে সামন্তবাদ ছিল, তারপর রাজতন্ত্র ছিল গণতন্ত্র আসার আগে। এইভাবে এই সেকুলার শিক্ষা ব্যবস্থা আসার আগে সেখানে ছিল ধর্মভিত্তিক গির্জাতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা। এই ইউরোপের যে সামন্তবাদ ছিল পদ্ধতি, এটা ভারতবর্ষ ছিল। তো ব্রিটিশরা যখন দেশে আসলো, তারা রাষ্ট্র কেমনে চালাবে, যেমন এখন নতুন গভর্নমেন্ট আসবে, কাকে রাষ্ট্র চালাবে, এই জন্য হাসিনার যারা এলিমেন্ট যেগুলো আছে এদেরকে দিয়ে তারা রাষ্ট্র চালাচ্ছে। এখন কোনো বিপ্লব এখানে হয় নাই। আমাদের প্রস্তাব ছিল, আমি তখন বলছি বারবার যে থানাগুলো মাদ্রাসার ছেলেরা চালাবে, স্কুলগুলোর ছেলেরা সব থানার দায়িত্ব নেবে, অনার্সের মাস্টার্সের ছেলেরা শিক্ষিত, এরা পুলিশদের চেয়ে আরো ভালো চালাতে পারবে। কিন্তু সরকার সেটা করে নাই, এটা ভুল হওয়ার যা হয়ে গেছে এটা। তো ব্রিটিশরা রাষ্ট্র কেমনে চালাবে, তাদের তো সেরকম ক্যাডার ছিল না, প্রশাসনিক ক্যাডার। কারণ যেই মোগল আমলের শত শত বছরের যে ক্যাডাররা ছিল, তারা ছিল মুফতি ছিলেন, কাজী ছিলেন, ইসলামী আইন ছিল, কাঠামো ছিল তৈরি। এই কাঠামোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ফার্সি ভাষা, ইসলামিক এই যে বিচার ব্যবস্থা, চমৎকার একটা ব্যবস্থা ছিল। এখন নতুন ব্যবস্থা যেহেতু আসছে, ব্রিটিশরা ইসলামকে নির্মূল করে দিল, তখন অফিসারদের শিক্ষা ব্যবস্থা তো আসবে আরো পরে। তো ওই সময়টা তারা জমিদারদের গিয়ে তারা পুরো রাষ্ট্র ব্যবস্থা তারা চালাতো। এবং চিরস্থায়ী বন্দোবস্তের কথা আপনারা শুনেছেন, এটাকে করে ব্রিটিশরা আরও তাদের খবরদারিত্ব এখানে করে। তো আমার এই বড় দাদা, ওনারা আসলে ব্রিটিশ ব্যবস্থারই অংশ ছিলেন, ধারক বাহক ছিলেন। তা আমার আপন দাদা যিনি আমার আব্বার আব্বা ইনি এটার বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেছেন। তিনিও এই ব্রিটিশ সিস্টেমের অংশ ছিলেন। তিনি ডক্টর শহীদুল্লাহর সঙ্গী ছিলেন এই সীতাকুণ্ড স্কুলে বা কলেজে যেখানে ছিলেন। এবং কলকাতায় গিয়ে তিনি লন্ডন যাওয়ার পথে তিনি যখন ব্রিটিশদের দ্বারা বাধাগ্রস্ত হলেন এই স্কুলে এবং কলেজে নামাজ পড়ার ক্ষেত্রে, তখন তিনি এই সিস্টেমের সাথে বিদ্রোহ করে তিনি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে তিনি চলে যান। তখন থেকে আমাদের পরিবারটা আধ্যাত্মিক প্যাটার্নের দিকে চলে আসে। এবং সেই হিসেবে আশরাফ আলী থানভী হচ্ছে আমাদের বড় আব্বা, মানে আমার দাদার গুরু, আধ্যাত্মিক মুরব্বী। আধ্যাত্মিক মুরব্বী না, একদম পারিবারিক ওস্তাদ। হ্যাঁ, আমার দাদা শিক্ষক, আমার দাদার কাছে মুরিদ ছিলেন। এই আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কারণে আমরা হেদায়েত প্রাপ্ত হয়েছি। যে আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহ যদি না হতেন, তাহলে আমরা আসলে আমি নিজে এখানে আওয়ামী লীগ বা বিএনপি কোনো একটা ক্যাডার ম্যাডার কিছু একটা হইতাম, মানে শয়তান কিছু একটা তাগুত হইতাম, সোজা কথা। আশরাফ আলী থানভী সাহেব হচ্ছে আমাদের রহমতুল্লাহ আমাদের পরিবারকে। আমার আম্মার এটা হলো মুফতি ফজলুল্লাহ রহমতুল্লাহ দিদির সূত্র। একটু আপনার আম্মার পরিবার সম্বন্ধে একটু জানতে চাই। আমরা জানি মুফতি আজম রহমতুল্লাহ পরিবার। আমার আম্মা হলেন আমার নানা ছিলেন সাধারণ আমার নানি ছিলেন খুব বংশীয় ছিলেন। আমার নানি রহিমা খাতুন, তিনি মুফতি আজম ফজলুল্লাহ রহমতুল্লাহ বড় মেয়ে। তো আমার জন্ম হয়েছে কিন্তু ওখানে, আমার নানার বাড়িতে মুফতি আজম ফজলুল্লাহ সাহেবের ঘরে জন্ম হয়েছে। আমার বাড়িতে আমার জন্ম হয়নি। আমরা নানা বাড়ি দ্বারা আমরা বেশি লালিত পালিত ছিলাম। মুফতি ফজলুল্লাহ মেখল, তো মুফতি ফজলুল্লাহ চট্টগ্রামের। আপনার মুফতি ফজলুল্লাহ রহমতুল্লাহ নাম সকলে আমরা জানেন। পাকিস্তান আমলে তিনি গ্রান্ড মুফতি ছিলেন, অনেক বড় মুজাদ্দিদ ছিলেন, সংস্কারক ছিলেন, অনেক বড় ব্যক্তি ছিলেন। এবং তিনি কওমি ধারার মধ্যে তিনি এই নামাজের পরে যে যৌদ যে মোনাজাত, এই জাতীয় অনেকে যেমন খতমে খাজাগা, সমৃদ্ধ খতমে ইউনুস, মাদ্রাসা কাঠামোর অনেকগুলো বিষয় সংস্কার করছেন। এবং হাটাজারি মাদ্রাসা এখনো পর্যন্ত সে সংস্কার জায়গায় আছে। এই জন্য ওনাকে মুজাদ্দিদ বলা হয়। অনেক বড় মুত্তাকি ছিলেন, অনেক বড় ফকি ছিলেন। ইনি আমার জন্মের পরে তিনি আমার নাম হারুন নামটা মুফতি ফজলুল্লাহ রহমতুল্লাহ রাখছেন। এবং তিনি ফার্সি শেয়ার লিখছিলেন যে মৌলবী এজহারা পয়দা শুদ এক পাসর পসর নেই বল রোশনি
এইভাবে উনি লম্বা অনেক কবিতা আছে। তাহলে হযরত আমরা আপনার বাবার দিকটায় ওনারা একসময় মোগলের সাথে যুক্ত ছিলেন প্রশাসনিক একটা কাঠামোর মধ্যে, এবং হযরত থানভীর রহমতুল্লাহের মাধ্যমে একটা দিনই মহলে আসছেন। আর আপনার মায়ের পরিবার পুরোটাই একটা দিনই খানদান, বড় খানদানের সাথে, বাংলাদেশের অন্যতম বিখ্যাত খানদান। আপনি হযরত বলতেছিলেন মুফতি আজম রহমতুল্লাহের বাড়িতে আপনার জন্ম, আপনি অনেক ছোট ছিলেন ওনার ইন্তেকালের সময়। আপনার কিছু স্মৃতি কি স্মরণ আছে ওনার? স্মৃতি মনে নাই, আমি 74 জন্ম হয়েছি, 76 তিনি ইন্তেকাল করছেন। 2 বছর। তো 2 বছর আমি কিছু দেখি নাই, জি জি শুনছি। বাকি আমার নানিকে আমি ফলো করছি। জি। আমার নানি দাওরা পাশ আলেম ছিলেন, এবং বাংলাদেশ পাকিস্তান আমলে একমাত্র আলেম মহিলা ছিলেন আমার নানি। জি। মহিলাদের মধ্যে ভালো আলেম ছিলেন, মুফতি ছিলেন আমার নানি। তো ওনার কাছ থেকে আমি অনেক কিছু জেনেছি আমার বড় আব্বা সম্পর্কে। বড় মেয়ে। তো মুফতি আজম রহমতুল্লাহকে না দেখার যেটা আমার পিপাসা ছিল, সেটা আমার নানিকে দেখার মধ্য দিয়ে বিষয় মিটে গেছে। আমার নানি শুধু নানি ছিলেন না, তিনি অনেক বড় আধ্যাত্মিক মুরব্বী ছিলেন, অনেকভাবে তিনি আমাদেরকে গড়ে তুলছেন আমার নানি। জি হযরত, আমরা এবার একটু আপনার পড়াশোনাতে আসতে চাই। আপনার পড়াশোনা শুরু কোথায়? আমাদের পড়াশোনা শুরু একদম সাবুসু ফার্স্টেলের সাদাশিদে, এই আমার পারিবারিক অঙ্গনে, আমার বাবার কাছে। আর এটা একটা কথা বলে রাখা দরকার সবার উদ্দেশ্যে, আমরা মনে করি বড় বড় ইউনিভার্সিটিতে পড়লে, বড় বড় জামিয়াতে বা বড় মাদ্রাসায় পড়লে আমরা খুব শিক্ষিত ভদ্র, এটা একটা আমাদের মধ্যে একটা ট্রেন্ড, আমাদের একটা মানসিকতা, এটা কিন্তু ভুল। প্রথম শিক্ষা, প্রথম যেটা হচ্ছে পরিবার। জি। এটা বর্তমান প্রজন্মে এটা কিন্তু পরিবার একটা অবহেলিত একটা অধ্যায়, মা বাবা একটা অবহেলিত, প্যারেন্ট অবহেলিত। কিন্তু আমাদের যে শিক্ষাটা হয়েছে আমাদের পারিবারিক এর মধ্য দিয়ে আমরা আলহামদুলিল্লাহ, মানে কঠিন পারিবারিক একদম রক্ষণশীল কঠিন প্রশিক্ষণের মধ্য দিয়ে আমরা বড় হয়ে উঠছি। আমার ঘর থেকে বেরোতে পারতাম না, 24 ঘন্টা পড়াশোনা থাকতে হতো, মানুষের সংস্পর্শে থাকা, বিভিন্ন রকমের মানুষের কাছ থেকে এই ছেলে মেয়েদের বিভিন্ন রকমের যে সমস্যাগুলো, এই পুরো এই পঙ্কিল ইয়ে থেকে আমরা মুক্ত ছিলাম, কঠিন একটা অধ্যায় ছিলাম। তো আমার বাবার কাছে পড়ছি, মায়ের কাছে সামান্য কিছু। এরপরে আমরা একাসাথে যখন চট্টগ্রাম শহর চলে আসি, এর আগে আমরা চারিয়া মাদ্রাসায় ছিল আমার বাবা, ওখানে অনেক ওখানকার মুফতি ছিলেন। হারাদারিতে আমার বাবা যাওয়ার কথা ছিল মাদ্রাসা শিক্ষক হিসেবে। পরে যখন আমরা ভূখণ্ড পাইলাম, লালখান বাজারে বড় একটা এলাকা, প্রায় 10 এলাকার জায়গা, ওখানে আসার পর লালখান বাজার দিয়ে আমার পড়াশোনা শুরু। লালখান বাজারেই তাহলে আপনার পড়াশোনা। যদি আমরা একটু ওইটা একটু ছেড়ে আসছি, আপনার ভাই বোন কয়জন একটু বলবেন? আমরা 5 ভাই বোন। আমি ভাই বোনদের মধ্যে এই 3 নম্বর। আমি ভাই বোনদের মধ্যে জি জি, আমার উপরে আমার বড় 2 বোন আর এই ছোট 2 ভাই, আমি মাঝামাঝি। আমরা সবাই টিচার। 3 ভাই 2 বোন আপনাদের। জি হযরত, আপনি ভাইদের মধ্যে সবার বড়। আর আপনার আর বাকি ভাইদের ওনারা কি? আমার বোনরা হলো, বড় বোন উনি প্রিন্সিপাল মহিলা মাদ্রাসা, আমাদের মহিলা শাখার প্রধান, লালখান বাজার মাদ্রাসার যে মহিলা শাখা। আর আমার ইমিডিয়েট বড় বোন যিনি মেহরুন্নিসা, উনি হলেন এটা শিক্ষা পরিচালক। আর ছোট ভাই মুসাবির আজহার, সবাই চিনেন, জি, ইনসাফের সাবেক বার্তা উপদেষ্টা সম্পাদক, হাবিজ হুজুর রহমাতুল্লাহ জামাই, হাবিজ হুজুর রহমাতুল্লাহ নাতিন জামাই। জি। আর একবার ছোটটাও একটু ইয়ে টাইপের, লাজুক টাইপের। জি। ও সব থেকে দূরে থেকে, তাকে কেউ চিনে না। জি। বুজুর্গ টাইপের, ও বিদেশ থেকে কাতার থাকে। ফয়জুল্লাহ ইজহার সাহেব। হযরত, আমরা আপনার প্রথম পড়াশোনার কথা জানলাম, এরপর লালখানে আপনার পড়াশোনা শুরু হলো। লালখানে আপনি কতটুকু পড়াশোনা করলেন হযরত? লালখানে আমি একদম শুরু থেকে দাওরা পর্যন্ত, এবং দাওরা 2 বছর পড়ছি লালখান বাজারে। আচ্ছা, ওই সময় কি শুধু লালখান বাজারে এটা সিস্টেমটা ছিল নাকি? হ্যাঁ, 2 বছর সিস্টেম লালখান বাজার ছিল। অর্থাৎ প্রথম বছর আবু দাউদ, নসাই, ইবনে মাজাহ, তহাবি শরীফ, তাফসীর মাজহারি। আর দ্বিতীয় বর্ষ ছিল বুখারী, মুসলিম, তিরমিজি। এটা কত সালে? এটা এই 92 তে। এটা 92। জি। আচ্ছা, 92-93। এরপর আপনি হাটাজারি মাদ্রাসায় গেলেন। ওইটা ওখানে কি হয়েছিল? আপনি আবার দাওরা পড়লেন? আমি আবার এটা তৃতীয়বার দাওরা পড়ছি আবার। আচ্ছা, লালখানে আপনার দাওরার ওস্তাদদের মধ্যে আপনার আব্বাজান ছাড়াও আর মুফতি সাহেব ছাড়া আর কে কে ছিলেন ওখানে লালখানে? লালখানে আমাদের শিক্ষকদের মধ্যে ছিলেন কিছু মেধাবী আলেম, ওনারা অনেকে বেঁচে আছেন এখনো লালখান বাজারে। এই চিনবেন ওরা, চিনাঙের মোটামুটি খ্যাতিমান। জি, আমরা এবার হাটাজারিতে আপনি 93-তে যান, আপনি দাওরা পড়ে 94 মানে দাওরা 2 বছর দেওয়ার পরে আপনি আবার দাওরার জন্য ওখানে যান।
ওইখানে আপনার ওস্তাদ আপনি আপনার বুখারীর ওই সময় শাইখ প্রধান শাইখ ওখানে বুখারী এবং তিরমিজি জি দুটোই মূল কিতাব, এই দুটো কিতাব আমরা পূর্ণাঙ্গ পড়ছি হযরত শেখ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। মুহাদ্দিস তিনি জি হারাদের যিনি সাহেব ছিলেন এবং তিনি 40 বছর 50 বছর যিনি হাদিসের মসনদে ছিলেন। জি তিনি 4-5টা 6টা জেনারেশনকে তিনি পড়িয়েছেন। তিনি তিরমিজি শরীফ আমার বাবাকে পড়িয়েছেন, আমাকে পড়িয়েছেন। সম্ভবত আমাদের হযরত মুহতারাম শাহবুজুর রহমতুল্লাহ আল্লাহ শফি সাহেব আমার শরীফের উস্তাদ তিনি, উনি আল্লাহ শফির উস্তাদ। আমি বুখারী শরীফ তিরমিজি শরীফ হযরতের কাছে পড়ছি। উনি আবার মদিনা রহমতুল্লাহ ছাত্র ছিলেন এবং দেওবন্দের তিনি ফার্স্ট ছাত্র ছিলেন জি হযরত আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। মুসলিম শরীফ মুফতি আহমদুল্লাহ সাহেবের কাছে পড়ছি রহমতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন মুফতি আজম, পরবর্তী যিনি মুফতি আজম, পরবর্তী মুফতি ফিজুল্লাহ সাহেব, তিনি ছিলেন বাংলাদেশের মুফতি আজম, মুফতি আহমদুল্লাহ সাহেব। ওনার কাছে আমরা মুসলিম শরীফ পড়েছি। আর নসাই শরীফ পড়ছি আমরা, নসাই শরীফ সুনানুন নাসাই শেখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহর কাছে আমরা পড়ছি। আপনার ওই সময় আর কে উস্তাদ ছিলেন আপনার স্মরণীয়? জি উস্তাদ ছিলেন বর্তমান হারাতে মাদ্রাসা শেখুল হাদিস জি হযরত মাওলানা শেখ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি সরাসরি আমার উস্তাদ, কারণ ওই সময় আমাদের আবুদর শরীফ পড়াতেন মাওলানা কাসিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। জি উনি ইন্তেকাল করেন আমাদের শিক্ষাবর্ষের সময়, তিনি ইন্তেকাল করেন। তারপর বাকি অংশটুকু পড়িয়েছিলেন শেখ আহমদ সাহেব রহমতুল্লাহ হাফিজাহুল্লাহ তাআলা। আর উল্লেখযোগ্য আপনার স্মরণে আছে ওস্তাদের মধ্যে হাটাজারির এরকম কেউ? আমাদের আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, মুফতি আবদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, জি তারপরে শেখ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনারা ছিলেন। জি আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। আর বাকিগুলো তো খারজি ক্লাস ছিল ওস্তাদের কাছে। জি ওনারা তো পরিচিত ছিলেন। এরপর আপনি উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে যান, পাকিস্তানে যান, এটা কত সালে? আমি 94 পড়ালেখা শেষ করে, 94 বলতে আপনার 95 জানুয়ারিতে পড়ালেখা শেষ হয় আমার। জি জানুয়ারি মাস, 95 জানুয়ারিতে। তো 95 থেকে 96 পর্যন্ত এই 1.5 বছর আমি শিক্ষকতা করি লালখান বাজারে, হেদায়া সরাকে এগুলো পড়াই। 96 14 আগস্ট পাকিস্তানে যাই। 96 সালে পাকিস্তানে আপনি কোন মাদ্রাসায় ভর্তি হলেন? 96 আমি দারুল উলুম করাচি আল্লামা জাসিদ তাকিস মানে সাহেব হাফিজাহুল্লাহ তাআলার প্রতিষ্ঠান, ওখানে ইফতা পড়ার জন্য ওখানে যাই। 96 থেকে 99 পর্যন্ত আমি ওখানে তাখাসসুস ফিল ইফতা করি ওখানে। জি আমরা শুনছি হযরত আপনি কি ইসলামী অর্থনীতি নিয়ে আলাদাভাবে? না, ওটা তো হলো বিষয়টা হচ্ছে পাকিস্তানে এই দারুল উলুম করাচি যেটা দারুল ইফতা, ওটা ভিন্ন। জি জি ওখানে এই আপনার 3 বছরের তাখাসসুস, জি যেটা অন্য কোথাও নেই, বিশ্বে কোথাও নেই, সব জায়গায় 2 বছর, কিন্তু একমাত্র ওখানে 3 বছর। 3 বছর পড়ার পরেও কিন্তু থিসিসটা লেখা হয় না আমাদের। এরপর আবার আরো 2-3 বছর থেকে থিসিসটা শেষ করতে হয়। জি তো আমি 3 বছর পড়ালেখা করার পরে বাংলাদেশে এসে আরো অনেক বছর থিসিসটা রচনা লিখতে হয়েছে আমাকে। জি ওখানে আলাদা বৈশিষ্ট্য ছিল, সমকালীন বিভিন্ন মাস্টার মাসাইল নিয়ে, বিশেষ করে অর্থনীতি নিয়ে আল্লামা জাসিদ তাকিস সাহেব নিজে ক্লাস করাতেন সরাসরি। বিশেষ করে অর্থনীতির দিকটা খুব গুরুত্বপূর্ণ ছিল, যেটাকে ফিকহুল মুআমালাত বলা হয়, অথবা যেটাকে বলা হয় আল কাযায়া আল মুআসারা, মানে আধুনিক বিভিন্ন বিষয়গুলো, যেমন সেটা চিকিৎসা বিজ্ঞান লাইন হতে পারে, মিডিয়া, সেটা মেডিকেল সায়েন্সের হতে পারে, সেটা মিডিয়ার সব লাইনের ইসলামী যে সংকটগুলো। উনি আবার পাকিস্তানের তিনি তো তখন বিচারপতি, অবশ্যই জি তিনি একাধারে আমাদের ইফতার শিক্ষক, আবার তিনি বিচারক পাকিস্তান সুপ্রিম কোর্টের, আবার তিনি অনেকগুলো ইসলামী ব্যাংকের নিয়ে আবার শরিয়া অ্যাডভাইজার, আবার একই সময় তিনি ওআইসির আন্ডারে পরিচালিত ইসলাম আন্তর্জাতিক ইসলাম ফিকহ একাডেমির আবার ভাইস চেয়ারম্যান, অনেকগুলো তো যেন অনেকগুলো অভিজ্ঞতা আমাদের ক্লাসের মধ্যে ছিল। এটা হচ্ছে আমার একাডেমিক ইয়ে। আর এই একাডেমিক এর বাইরে আমার আরো শেখরা জানতে চাইবো, শেখ এমনি একাডেমিক উস্তাদদের মধ্যে আর উল্লেখযোগ্য কারোর কথা কি মনে পড়ে এই মুহূর্তে? তৌকির ওসমানী সাহেব আমাদের মূল উস্তাদ ছিলেন। জি জি ওনার কাছে আমরা ওসমানী সাহেব উনি কি আপনাদের ক্লাস করাইতেন? কম, উনি একটু কম রাগী মানুষ। আচ্ছা আচ্ছা। এবং অনেক বড় ব্যক্তি। তৌকির ওসমানী সাহেব খুব ফ্লেক্সিবল ব্যক্তি, খুব সহজ সরল মানুষ, বাবার মতো আমাদেরকে স্নেহ দিত, মানে যখন তখন পথে ঘাটে আমরা তাকে ধরে ফেলতাম, সালাম করতাম। এটা অন্যরকম, বিশ্বের মধ্যে সারা বিশ্বের 2-3 জন বিনয়ী ব্যক্তিদের মধ্যে উনি একজন, অত্যন্ত বিনয়ী একজন। হয়তো ওনার চিন্তাধারার সাথে সবাই একমত, কেউ হোক বা না হোক, ওনার সাথে ফিকহি ইখতিলাফ থাকতে পারে, বাকি ওনার স্বভাব চরিত্রটা এটা ব্যক্তিত্ব শিশুর মতো, একবার বাচ্চার মতো, একদম এত মিশুক। এই মিশুক স্বভাবের কারণে আমরা ওনার কাছে দাদার প্রশ্ন করতে পেরেছি, ওনার কাছে আমরা শিখতে পেরেছি অনেক কিছু। 3 বছর আপনি লাগাতার একেবারে কন্টিনিউ 3 বছর। শেখ এরপর আপনি
বিভিন্ন দেশে আমি যেটুকু জানি আপনি বিভিন্ন দেশে পড়াশোনার সুবাদে আপনি বিভিন্ন দেশ সফর করছেন। আপনার ওই যাদের কাছে আপনি ঠিক প্রাতিষ্ঠানিক ধরনের না হলেও শিক্ষার ক্ষেত্রে আপনি তাদের শরণাপন্ন হয়েছিলেন, তাদের কাছে গেছিলেন, ওদের দুই একজনের নাম যদি বলতে। আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা একটা পর্ব আছে, একটা 2 ফুট টাইপের পর্ব আর কি। আচ্ছা আচ্ছা। দারুল হাসান ইউনিভার্সিটিতে আমি অনার্স করছি, আসলে এটা বাংলাদেশে আসার পর করছি এটা। জি জি। এই সার্টিফিকেট আমি উঠাইনি, কি হয়েছে আমি জানিও না এটা। জি। এটা জাস্ট একটা আমার দরকার, সেই হিসেবে আমি করছি দারুল হাসান থেকে। আমার মনে হয় তারও আগ্রহ আছে আপনার ওই বিষয়টা জানা। আপনার যদি আপনার বিভিন্ন দেশের বিশ্বের বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন শায়েখের কাছে আপনার দার্স নেওয়া হয়েছে, তাদের সংস্পর্শে আপনি ছিলেন, ওনাদের বিষয় একটু যদি বলেন। জি, এই আল্লামা তকি ওসমান সাহেবের ওখানে আমার প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিল। জি। তো ওনার বাইরে আমি আহসানুল ফতোয়ার মুসান্নফ মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী, জি, জামিয়া রশিদিয়া, ওনার সাথে আমার একটা সম্পর্ক ছিল, বেশ ভালোই সম্পর্ক ছিল। জি জি। আমি ওনার দারসে পড়তাম, এটা অনানুষ্ঠানিক, জি জি, অপ্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক জায়গা থেকে একটা সম্পর্ক ছিল। ওনাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। এটা পাকিস্তানে আরও কিছু শেখরা ছিলেন ওই অঞ্চলে, ওনাদের কাছ থেকে কিছু শিকার হয়েছে। এরপরে এই একজন বহুত বড় ব্যক্তি ডক্টর খালেদ হাসান হান্দাউই, উনি আমার জীবনে খুব ইম্পর্টেন্ট উস্তাদ, আন্তর্জাতিক শিক্ষকদের মধ্যে তকি ওসমান সাহেব, আল্লামা তকি ওসমান সাহেবের পরে উনি আমার জন্য গুরুত্বপূর্ণ ছিলেন। উনি কিছুদিন আমাকে করাচিতে পড়িয়েছিলেন অপ্রাতিষ্ঠানিকভাবে। এরপর ওনাকে লম্বা সময় আমি কাতারে পেয়েছি। তো ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। উনি হলেন শেখ আব্দুল ফাত্তাহ বগদার অন্যতম শিষ্য। আচ্ছা। অন্যতম শিষ্য। তো সেই হিসেবে ওনার কাছে আমরা আব্দুল ফাত্তাহ বগদার চিন্তাধারা, ওনার আদর্শ এবং ওনার যে কর্মপদ্ধতি, এগুলো অনেক কিছু আমরা ওনার কাছ থেকে আমরা নিতে পেরেছি। শেখ ডক্টর খালেদ হাসান হান্দাউই, এবং আজ পর্যন্ত আমি তাদের সাথে যুক্ত আছি, আমার শেখদের সাথে। আচ্ছা। শেখ, আবার আপনার পাকিস্তান থেকে আপনি বাংলাদেশে ফিরলেন না কাতারে যাওয়া হলো আপনার? আমি পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরেছি খুব অল্প সময়ের জন্য। জি। 1-1.5 মাসের জন্য ফিরে আবার কাতারে গিয়েছি আমি। আচ্ছা। কাতারে গিয়ে ওখানে এই আবার আমার এই উস্তাদের সাথে আমার ডক্টর খালেদ হাসান হান্দাউই, জি, উনি আমাদের দারুল করাচিতে ক্লাস নিতেন আমাদের সংক্ষিপ্ত, আর উনি একাডেমিক শিক্ষক ছিলেন এই কাতার ইউনিভার্সিটির। জি জি। আমি তো কাতার ইউনিভার্সিটিতে ভর্তি হইনি, কিন্তু ওনার সাথে আমার সম্পর্ক ভালো ছিল। আরেকজন উস্তাদ মিশরের বিখ্যাত ব্যক্তি আব্দুল আজিজ ইউসুফ আল বাদারি, উনি ফাইসাল ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং মিশরের একদম খুব প্রভাবশালী একজন বড় সিনিয়র ব্যক্তি, উনি আমার উস্তাদ ছিলেন। আব্দুল আজিজ ইউসুফ আল বাদারি উনি মিশরের, ওনাকে আমরা কিছু সময় পাকিস্তানে আমরা পেয়েছি। জি। হযরত, এটা বোধহয় অনেকেই জানে না, আমার ব্যক্তিগতভাবে জানা ছিল, এই জন্য হয়তো অনেকে প্রথম জানবেন। আপনি মাঝখানে কিছু সাংবাদিকতার সাথেও যুক্ত হয়েছিলেন, আল জাজিরা, বাংলাদেশের ইনকিলাবের সাথেও আপনি কিছুটা সম্পৃক্ত ছিলেন, একটু যদি ওইটা শেয়ার করেন। এটা আমার জীবন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আসলে সাংবাদিকতা আপনি পড়াশোনা করি নাই, কিন্তু সাংবাদিকতা একটা মেজাজ আমার মধ্যে ছিল। সর্বপ্রথম আমি তো লেখালেখি করি, এখানে একটা পত্রিকা ছিল বাংলাদেশে, রহমত পত্রিকার আগের যে নাম ছিল, ওখানে আমি কিছু লেখালেখি করতাম। জি। এরপরে করাচিতে গিয়ে জর্ব মুমিন নামে একটা সাপ্তাহিক ম্যাগাজিন বের হতো, লক্ষ লক্ষ কপি সেটা বিক্রি হতো। এটা হাজার হাজার কপি না, লাখ লাখ কপি বিক্রি হতো। সমস্ত কবিদের ছাত্ররা পাকিস্তানে এটা পড়তেন। এই জর্ব মুমিনের মধ্য দিয়ে আমার সাংবাদিকতার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এটা ছিল মুফতি রশিদ আহমদ লুধিয়ানবীর তত্ত্বাবধানে। ওনার যে নায়েব ছিলেন মৌলানা আব্দুল রহিম সাহেব, উনি এটা পরিচালনা করতেন। এবং একটা স্মার্ট, একটা খুব চমৎকার একটা পত্রিকা ছিল। এই পত্রিকাটি পরবর্তী দৈনিক ইসলাম নামে পাকিস্তানে এখন এটা তার সংস্করণ আছে এখন। তো জর্ব মুমিনে আমি আর্টিকেল লিখতাম, উর্দুতে আর্টিকেল লিখতাম জর্ব মুমিন পত্রিকায়। এই আর্টিকেলগুলো ছাপতো আমার। সেখানে আমি একটা লেখা লিখছিলাম, আলম ইসলামকে খালাফ আমেরিকি ইহুদি সাজিশ। এটা কয়েক কিস্তিতে লেখাটা আসে এবং সেটা খুব ভালো পাকিস্তান একটা আলোড়ন সৃষ্টি করে। এরপর আমি গেলাম সাক্ষাৎকার নেওয়ার ক্ষেত্রে। জি। তো আমার জীবনটা শুরু হয়েছে অনেক মানে আন্তর্জাতিক অঙ্গনের খুব ফেমাস ব্যক্তিদের সাক্ষাৎকার নেওয়ার মধ্য দিয়ে। যেমন আমি প্রথম আমার জীবনের যে সাক্ষাৎকার আনুষ্ঠানিক এটা নিয়েছি এই চেচনিয়ার প্রেসিডেন্ট জেলিম খান ইন্দার বায়ুফ, উনি চেচেন প্রেসিডেন্ট ছিলেন যখন মুজাহিদদের যে সরকার ছিল। জি। এই তখনকার পুতিনের বিরুদ্ধে তিনি লড়াই করতেছিলেন এবং স্বাধীন চেচেন ইসলামী রাষ্ট্রের তিনি প্রেসিডেন্ট। ওই অবস্থা আমি তার কাছ থেকে সাক্ষাৎকার নিয়েছিলাম। প্রথম সাক্ষাৎকার? প্রথম সাক্ষাৎকার, বিশাল এক সাক্ষাৎকার, বড় শুধু প্রেসিডেন্ট না, উনি তো মুজাহিদ। যে মুজাহিদ অবশ্যই, ইনি প্রেসিডেন্ট এবং উনি
রুশ বিরোধী উনি মুজাহিদদের তিনি লিডার, আমির বলা যায়, চিফ অফ কমান্ড ছিলেন তিনি। তো ওনার সাক্ষাৎকার নিয়েছে এবং সেটা দৈনিক ইনকিলাবে 99 সালে ডিসেম্বর ইয়েতে অথবা 2000 সালে এটা দৈনিক ইনকিলাবে ছাপে প্রকাশিত হয়। বিশাল সাক্ষাৎকার এটা আমার এরপর আবার আমার দ্বিতীয়বার আবার কাতার গিয়েছি। ওখানে গিয়ে আল জাজিরার যে সম্পাদক উনি ছিলেন, ওর নাম হলো আব্দুল আজিজ ইব্রাহিম আলে মাহমুদ। আব্দুল আজিজ বিন ইব্রাহিম আলে মাহমুদ উনি হলেন আল জাজিরা নেট শাখার সম্পাদক। ওনার সাক্ষাৎকার নিয়েছি। এরপরে মিশরের সালাফিদের সবচেয়ে বড় ইমাম শেখ সফওয়াত নুরউদ্দিন, উনি এখন ইন্তেকাল করছেন, আরো প্রায় 2 দশক আগে ইন্তেকাল করছেন। অনেক বয়োবৃদ্ধ, মানে বাংলাদেশে আহমদ শফি রহমতুল্লাহর যে অবস্থান আধ্যাত্মিক, সফওয়াত নুরউদ্দিনের সালাফিদের মধ্যে অবস্থান ছিল। তো ওনার এক ঐতিহাসিক সাক্ষাৎকার নিয়েছিলাম। এইভাবে মোটামুটি দেশি বিদেশি বিভিন্ন পত্রিকা কিছু সাক্ষাৎকার ছেপেছিল আমার। আমরা